ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। বাংলাদেশ উইন্ডিজ টেস্ট হয়ে গেছে শেষ, কিন্তু রেসটা এখনো রয়ে গেছে। আর রেস রয়ে গেছে দেখেই দলের হারে নাকি ভালোই হয়েছে, না হলে ঢাকা পড়তো ভুলগুলো, এমন মন্তব্য করেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছে লেগেছে তা হচ্ছে রিভিউ। একজন রিভিউ বিশেষজ্ঞ খোঁজার নির্দেশও দিয়েছেন বিসিবি বস। নিজে ভ্যাকসিন নিয়ে জানিয়েছেন দ্রুতই দেওয়া হবে জাতীয় দলের ক্রিকেটারদের টিকা। আগে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে পড়তে হতো, এখন পড়তে হয় নিজেদের ভুল সিদ্ধান্তে। ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে হযবরল অবস্থা ছিল পুরো উইন্ডিজ সিরিজে। আম্পায়ারদের সিদ্ধান্ত কখন চ্যালেঞ্জ করবেন সেটাই যেন জানতেন না মমিনুল। এই সংকট থেকে বের হতে কি করবে বিসিবি? যমুনা টিভিকে পরিকল্পনা জানালেন বিসিবি সভাপতি। খেলা চলা করে প্রথম টেস্টেই আমি লিখিত দিয়েছি আমাদের বোর্ড ডাইরেক্টরদের যে এখনই খোঁজ নিতে রিভিউ স্পেশালিস্ট বলে কিছু পাওয়া যায় কি না, কারণ আমাদের এই জায়গাটায় বিরাট ঘাটতি অ্যান্ড উই নিড টু ইমপ্রুভ। কথায় আছে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে তো দাগই ভালো। এই যেমন টেস্ট হারের মাঝেও একটা ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বিসিবি সভাপতি। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজ এই টিমটার সাথে আমাদের টিমের কম্পেয়ার করেন, আমাদের 7-8টা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, ওদের কয়জন আছে? সো এইটা যদি আমাদেরকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যে করতে হবে, ইভেন দোজ নামকরা প্লেয়ারদেরও এই রিয়েলাইজেশনটা এসছে এবং ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে জিতে গেলে হতো কি জানেন, সব ভুলে যেতাম, আর কিছু হতো না। এখন সামনে চেঞ্জ করার, মাইন্ডসেট চেঞ্জ করা, কাজে চেঞ্জ করার একটা সুযোগ হলো। আমি সেই জন্য একদিক দিয়ে খুশি। এদিকে করোনা ভ্যাকসিন নিয়েছেন নাজমুল হাসান। নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন দিতে চান পুরো দলকে। সবাই দেয়নি, আমি শুনেছি যে 50% প্লেয়ার দিয়েছে, বাকিরা একটু দমনায় আছে যে ওরা এসে দিবে নাকি যাওয়ার আগে দিবে। কালকে বা লেটেস্ট পরশুর মধ্যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবে। আর সব ক্রিকেটারকে ভ্যাকসিন দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শুরু করতে চায় বিসিবি। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। উইন্ডিজ টেস্ট আর বাকি টেস্টগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি নোমান মোহাম্মদ, ক্রীড়া সাংবাদিক। নোমান ভাই, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ। নোমান ভাই, কি অবস্থা? ভালো আছেন? না, ভালো নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের এরকম এটা পর আর ভালো থাকার তো সুযোগই নেই। অনেকদিন ধরে আমরা খারাপ থাকি। ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে নির্ঘাত। বয়স হয় নাই। তো যারা ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভ দেখছেন, নট আউট নোমানের বয়স নিয়ে যাদের সন্দেহ ছিল, এখন পর্যন্ত টিকা নেয়ার মতো বয়স নোমান ভাইয়ের এখনো হয়নি, তাই তো নোমান ভাই? অথবা এক্সপায়ার হয়ে গিয়েছে, এখন না, আর আমরা দ্বিতীয় ধরে নিচ্ছি যে স্বীকৃতি এখনো হয় নাই। এনিওয়ে নোমান ভাই, আমরা ট্রেডিশনাল স্টার্টিং এর পরিবর্তে একটা ভিন্ন জিনিস দেখিয়ে আসলে শুরু করতে চাই। সেই ভিন্ন জিনিসটা আমি একটু দেখাতে চাই পর্দায়। পিসিআর এর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি প্লে করি বিরাট কোহলির 2 ইনিংসের দুটা ভিন্ন ভিন্ন ঘটনা আমাদের কাছে রয়েছে। আজকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খুব ভাইরাল হয়েছে বিষয়টা। প্লে করুন পিসিআর থেকে, আমরা দেখে নিই চট করে। নোমান ভাই, প্রথম ইনিংসে মঈন আলীর বলে ড্রাইভ করতে গিয়ে বিরাট কোহলি যেভাবে আউট হয়েছিলেন সেটার একটা সিকোয়েন্স, এবং ঠিক তার পরের ইনিংসে ওই ধরনের বলগুলোর এগেনস্টে যেভাবে তিনি ডিফেন্ড করেছেন তার একটা সিকোয়েন্স। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, বিরাট কোহলি অনেক বড় ব্যাটসম্যান, অনেক শার্প, তার টেকনিক ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড। মানে আপনি বড় ব্যাটসম্যান হয়ে যাওয়ার পর আপনার শেখার তো আসলে কোনো শেষ নেই। আপনার মূল্যায়নটা জানতে চাই। এবং সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? স্যার ডন ব্র্যাডম্যান। এটা নিয়ে আলোচনার কিছু নেই। ক্রিকেটের আপনি অন্য সব কিছু নিয়ে আলোচনা করবেন, এটা নিয়ে কোনো আলোচনা করার কিছু নেই। ব্র্যাডম্যান তো আউট হয়েছেন, আউট হননি? ব্র্যাডম্যান যতগুলো টেস্ট খেলেছেন, 52টা টেস্ট খেলেছেন, 29টা সেঞ্চুরি করেছেন, তিনি কি কখনো আউট হননি? আউট হয়েছেন। আউট যখন হয়েছেন অনেক সময় নিজের ভুলে আউট হয়েছেন। বোলারদের কৃতিত্ব থাকে, কিন্তু বোলারদের কৃতিত্বের মধ্যেও তো অনেক সময় নিজের ভুলে আউট হয়েছেন না। তারপরে তিনি কি করেছেন? কাজ করেছেন, নিজেকে শুধরেছেন, কাজ করেছেন। ভুলের পার্সেন্টেজটা যত বেশি কমানো যায়, বিরাট কোহলি এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন। আমাদের প্লেয়ারদের কাছ থেকে আমরা হতাশটা হই কোন জায়গাতে? আমরা ওই ম্যাচুরিটির জায়গাটা দেখি না, ওই কাজ করার জায়গাটা দেখি না, যে আমরা ওই একই ভুল যে বারবার করব না। ধরুন এই টেস্টে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে আত্মাহুতির মিছিলে নাম লিখিয়েছেন, এটাকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম? না। আমরা কি ফর দ্য লাস্ট টাইম দেখলাম? তাহলে
I বিষয়টা hope হচ্ছে yes, কি- but no. হ্যাঁ তাহলে হচ্ছে কি যে বিরাট কোহলির আপনি যেই সিকোয়েন্সটা দেখালেন প্রশ্নের উত্তরটা সেখানে নিত। কোহলি তো এই টেস্টেও মানে নেক্সট টেস্টে কোহলি আবার আউট হবেন, পরের টেস্টে আবার হয়তো নট আউট থাকবেন, পরের 10টা টেস্টে কোহলি আউট হবেন, কিন্তু প্রতিনিয়ত তিনি নিজেকে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত নিজেকে আরও সমৃদ্ধ কীভাবে করা যায়, নিজের ডিফেন্সটা প্রতিপক্ষের মানে নিজের উইকেটের ভ্যালুটা তিনি সবচেয়ে ভালো বোঝেন। আমাদের ব্যাটসম্যানরা সেটা বোঝেন না আনফর্চুনেটলি, সে কারণে ইনফ্যাক্ট আমাদের পারফরমেন্স এরকম। লেটস কাম টু দ্য পয়েন্ট, যেটা আসলে বিসিবি বস বলেছেন, যদি এই 17 রানের গ্যাপটা না থাকতো, এই টেস্ট যদি আমরা জিততাম, তাহলে পত্রিকার শিরোনাম হতো তামিমের ঝড়ো ইনিংসে বাংলাদেশের জয়, এমন শিরোনাম হতো যে মুশফিকের একটা 50, লিটনের একটা 50-তে বাংলাদেশের জয়। এই ভুলগুলো চোখে পড়তো না। আচ্ছা এখন ধরেন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে বাজে পরাজয় কোনটা? ওয়েস্ট ইন্ডিজের কাছে এই 2-0 ব্যবধানে হারা। আমার কাছে সবচেয়ে ন্যাক্কারজনক পরাজয় হচ্ছে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার। সেটা তো 1.5 বছর আগে হয়েছে। ওই ম্যাচে তো আমরা একটুর জন্য জিতে যাইনি, আমরা হেরে গিয়েছি, বিশাল ব্যবধানে হেরেছি, 224 রানে হেরেছি। কি চেঞ্জ হয়েছে গত 1.5 বছর আমাকে বলেন? 4 স্পিনার নিয়ে তো এখনো খেলি। তাহলে হচ্ছে কি যে যখন বিসিবি প্রেসিডেন্ট বলছেন যে আজকে আমরা এই হেরে যাওয়াতে একদিক থেকে আমি খুশি হয়েছি যে আমাদের ভুলগুলো এখন সামনে আসবে, এটা নিয়ে আমরা কাজ করব, মানে আমরা যেহেতু হেরে গেছি, তা আমরা তো এই হার এর চেয়ে নেকার জন্য হার আফগানিস্তানের সঙ্গে হেরেছিলাম। কি হয়েছে? কিছু হয়েছে? কিছু হয়নি। এবং আমি এবারও বলছি কিছু আসলে হবে না, কারণ টেস্ট ক্রিকেট নিয়ে আমরা কেউ সিরিয়াস না। কিন্তু যেহেতু আমরা ক্রিকেট বুঝি কিংবা না বুঝি, মানে আমি একদম মাস পিপল থেকে শুরু করে সবার ক্ষেত্রে আমি বলছি, ইনক্লুডিং ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, সাংবাদিক, দর্শক, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি কি সবাই আমরা এটুকু জানি যে টেস্ট ক্রিকেটটা হচ্ছে কি একটা বড় ব্যাপার, টেস্ট ক্রিকেটের মর্যাদাটা অনেক উপরে। সো এটাকে কথায় কথায় এটাকে সবচেয়ে উপরে রাখতে হবে। সেই জন্য আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর কয়েকদিন হাহুতাশ করব, অনেক কিছু করা হবে, বলা হবে। আমাদের ক্রিকেটারদের মধ্যে মনে হবে যে তারা খুবই অনুশোচনায় দগ্ধ হয়ে যাচ্ছেন এবং তারা অবশ্যই এই ভুলগুলো, মানে কোহলিটা যেটা দেখালেন এরকম ভুল তারা আর করবেন না ভবিষ্যতে। কিন্তু এগুলো সব কিছুই আবার হবে। আমি বললাম নেক্সট 1 বছর 2 বছর সামনের টেস্টে ইভেন্ট হলেও আমি আসলে অবাক হব। একটা বিষয়ে বিসিবি বস তার দৃষ্টিটাও এড়ায়নি, তা হচ্ছে সেট হয়ে ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়া। সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। সেট হয়ে ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন, বিসিবি সভাপতি এমন মন্তব্য করেছেন এবং কার্যক্ষেত্রেও তাই দেখা গেছে। একজন ব্যাটসম্যান যখন সেট ব্যাটসম্যান, তখন তিনি নন সেট ব্যাটসম্যান বা নতুন ব্যাটসম্যানের চাইতেও কন্ডিশন, পিচ সব কিছু সম্পর্কে খুব ভালো মতো বোঝেন, বোলারদেরকে খুব ভালো মতো রিড করতে পারেন। কিন্তু তারপরও সেট হয়ে কেন আউট হয়ে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা? কিন্তু টেস্ট ক্রিকেটটা তো এমন যে রেকর্ড হবে, রেকর্ড ভাঙবে, রেকর্ড গড়বে, সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। সেই জায়গাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা খুব ভালো ইনিংস খেলার পরেও কেন আত্মহুতি দিচ্ছেন? একটা ব্যাটসম্যান যখন সেট হয়, মানুষ তো সেট হতে তার কষ্ট লাগে, সময় লাগে। একটা সেট হওয়ার পরে তো মানুষ আশা করতেই পারে যে খেলাটা এখন আমাদের কন্ট্রোলে। ঠিক যখন সেট হয় তখনই আউট হয়ে চলে আসছে। 231 রানের লক্ষ্যে তামিমের আক্রমণাত্মক সূচনা, অতি রক্ষণাত্মক হতে গিয়ে আউট হওয়ার চাইতে শর্টস খেলে রানের চাকাটাকে গন্তব্যের দিকে এগিয়ে রাখতে চেয়েছিলেন তামিম। কিন্তু টেস্ট ক্রিকেটে ওড়ার পাশাপাশি থামতেও জানতে হয়। সেট হওয়ার পর শর্ট কাভারে উইন্ডিজকে দিলেন ভালোবাসা দিবসের উপহার, থামলেন 50-এ। আউট হওয়ার আগে অবশ্য ওই জায়গাতে বেশ কবার ড্রেস রিহার্সাল করেছিলেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে সেট হয়েছিলেন মুশফিকও, তুলেছিলেন হাফ সেঞ্চুরি। সেট হয়েই দিলেন রিভার্স সুইপে আত্মহুতি। 54 রানের ইনিংসটা পূর্ণতা পেল না। দেশের টেস্ট ইতিহাসের সবচাইতে সফল ব্যাটসম্যানের নামের পাশে 22 হাফ সেঞ্চুরি, 7 সেঞ্চুরি বড়ই বেমানান। আরও বেমানান 40 থেকে 69-এর মধ্যে আউট হয়েছেন 28 বার, যার 17 বারই ক্যাচ আউট। প্রথম ইনিংসে আলো ছড়িয়েছিলেন লিটনও, বিপদে দলের হাল ধরেছিলেন। 71 রান করার পর আউট হলেন প্যাডেল সুইপে। ক্যারিয়ারের 21 ম্যাচে 7 হাফ সেঞ্চুরি থাকলেও একটিও কনভার্ট হলো না 3 অঙ্কে। আর লিটন আউট হওয়ার 15 রানের মধ্যেই অল আউট বাংলাদেশ। এভাবেই টেস্ট ক্রিকেটে একটা চমৎকার ইনিংস প্রচারের আলোর বাইরে চলে যায়, শুধুমাত্র পরিস্থিতি বিবেচনায় আউট হওয়ার ধরনের কারণে। একজন সেট ব্যাটসম্যান ক্রিজে বেশি সময় বিনিয়োগ করেন, তাই পিচ এবং কন্ডিশন অনুযায়ী নতুন ব্যাটসম্যানের চাইতে তিনি খুব নিখুঁত সিদ্ধান্ত নিতে পারেন। ঢাকা টেস্টে বেশ কজন ব্যাটসম্যানের সামনে সুযোগ ছিল নতুন রেকর্ড গড়ার, কারণ রেকর্ড ভাঙা আর গড়াই যে টেস্ট ক্রিকেট। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। এবার একটু দেশের বাইরে যদি ব্যাটিং লাইন আপগুলো দেখি, যে আজকে দেখলাম ভারত ইংল্যান্ডের যে টেস্টটা হলো, সেখানে 8 নম্বরে নেমে অশ্বিন হচ্ছে গিয়ে সেঞ্চুরি করে দিল। তো সেই ব্যাপার নিয়ে আমরা একটা প্রশ্ন করব, তার আগে একটু আপডেটটা দিতে চাই। ভারত ইংল্যান্ড সিরিজের খবর, সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য আরও 429 রান দরকার ইংল্যান্ডের। তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 53 রান।
এর আগে আশফিনের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে 286 রানের পুঁজি পায় ইন্ডিয়া। চেন্নাইতে 106 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি এবং রবিচন্দ্রন আশ্বিন। কোহলি 62 রানে ফিরলেও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন আশ্বিন। তার 106 রানের ইনিংসে 482 রানের বড় লিড পায় ভারত। পাহাড় সম টার্গেট তাড়া করতে গিয়ে দ্রুত 3 উইকেট হারায় ইংল্যান্ড। প্রশ্নটা আসলে যে জায়গাতে ধরেন, আজকে আমরা কেন আশ্বিনের প্রশংসাটা করছি, কারণ একটা 50-কে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করেছেন। আমি স্ট্যাটিস্টিক দেখাচ্ছিলাম যে মুশফিকুর রহিম 40 থেকে 69-এর মধ্যে আউট হয়েছেন এখন পর্যন্ত 28 বার। মানে কেন বিলিভ দ্যাট দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে যাকে আমরা বলি 40 থেকে 59-70-এর মধ্যে 28 বার আউট হয়েছে। আরো কিছু স্টেট আপনাকে আমি দিই, কনভার্সন রেটের কথা বললেন, কারণ আমি হচ্ছে সিরিজ শুরুর আগে মানে টেস্ট চলাকালীন সময় আমি এটা নিয়ে একটা স্টোরি করেছিলাম, সেজন্য পুরো জিনিসটা আমার মাথায় আছে। সে আমাদের সবচেয়ে বেশি ব্যাটসম্যান যিনি 50+ স্কোর করেছেন টেস্টে তিনি হচ্ছেন তামিম ইকবাল, যেটা ঢাকা টেস্টের এই 50টা সহ তার 37তম 50 হলো। সেখানে তামিমের টেস্ট সেঞ্চুরি হচ্ছে গিয়ে 9টা। তার মানে প্রতি 4টার বেশি ইনিংস লাগে তার একটা সেঞ্চুরি করতে, মানে 50 পেরোনো 4টার বেশি একটা ইনিংস লাগে তার সেঞ্চুরি করতে। মুশফিকুর রহিমের কথা বলছেন 28 বার 29 বার হলো এই নিয়ে 50 করে 29 বার তিনি 50 করেছেন, তার মধ্যে তার সেঞ্চুরি 7টা। তার মানে তার 4 বারের বেশি তারও লাগে। সাকিব আল হাসান 30টা তার 50 রয়েছে, 50+ ইনিংস, তার মধ্যে সেঞ্চুরি তার 5টা। তার মানে আশ্বিনের সেঞ্চুরি বেশি, হ্যাঁ মানে অশ্বিনেরও সেটা হচ্ছে গিয়ে 5টা। সো আপনি যদি হিসাব যদি করেন, আমরা যদি ওইভাবে যদি চিন্তা করি যে আমরা আসলে টেস্ট ক্রিকেটে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি, অবভিয়াসলি বাংলাদেশ আমাদের দেশ, আমরা তো ভালোবাসবো, আমরা তো কথা বলবোই, কিন্তু এই কনভার্সন রেটটা যেটা হচ্ছে গিয়ে পাপন ভাই যেটা বললেন, এটা কিন্তু আসলে খুবই মানে প্যাথেটিক একটা বিষয়। ফার্স্ট 50 করাটা কিন্তু খুব কঠিন কাজ, এবং সেই পরের 50টা করাটা তুলনামূলক সহজ হওয়া উচিত। আমাদের ব্যাটসম্যানরা এটা যে একবার পারেন না, দুবার পারেন না, অথবা একজন দুজন পারেন না তা না, শুধুমাত্র একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে কি যে মমিনুল হকের হচ্ছে গিয়ে তার ওই যে 10টা টেস্ট সেঞ্চুরি হয়ে গেলো, তার মধ্যে 23টা ইনিংসের মধ্যেই তার 10টা টেস্ট সেঞ্চুরি হলো। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে সাউথ আফ্রিকার ডিন এলগার তার 29টা 50+ ইনিংস, তার মধ্যে 13টা তার সেঞ্চুরি, 16টা তার 50। সো তারা তাদের উইকেটের ভ্যালুটা জানেন। রবিচন্দ্রন অশ্বিন তার উইকেটের ভ্যালুটা জানেন, তিনি 6 নম্বরে নামুন, 7 নম্বরে নামুন, 8 নম্বরে নামুন, কিচ্ছু যায় আসে না। রবীন্দ্র জাদেজা তার উইকেটের ভ্যালুটা জানেন। আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যের জায়গাটাও আমার মনে হয় অনেক সময় জানেন না, তাদের উইকেটের ভ্যালুটা তো ডেফিনেটলি জানেন না। এই জায়গাতে আমরা ফিরবো আসলে, তবে তার আগে সাকিবকে নিয়ে যেহেতু কথা হচ্ছিল, সাকিব আল হাসান আজকে কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। টেস্টে বাংলাদেশের উন্নতির গ্রাফ নেহাত কম নয়, সবাই একসঙ্গে কাজ করলে সাদা পোশাকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন সাকিব আল হাসান। সেই সঙ্গে তিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, তা হচ্ছে হারের সমালোচনা না করে ময়নাতদন্তে আসতে পারে জয় পাওয়া ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো নিয়েও। তবে মাস 3 মধ্যে চোটমুক্তির সম্ভাবনা থাকলেও খুব সহসাই দলের সঙ্গে যোগ দিচ্ছে না সাকিব আল হাসান। ব্যবধান মাত্র 2 বছরের। 2018 সালে প্রতাপশালী উইন্ডিজকে হোয়াইট হাউসের স্মৃতি এখনো তরতাজা টাইগার ভক্তদের মনে। অথচ এবার খর্বশক্তির উইন্ডিজের কাছেই হোয়াইট হাউসের উল্টো লজ্জা বাংলাদেশের। সাদা পোশাকে বাংলাদেশের উন্নতির মাপকাঠি তাহলে কি বলছে? উল্টো রথে চড়ছে কি বাংলাদেশ? এখান থেকে ঘুরে দাঁড়াবার কি কোনো উপায় আছে? এ নিয়ে মুখ খুললেন ইনজুরি আক্রান্ত সাকিব। ফার্স্ট টেস্টে প্রথম 4 দিনও আমরা খুব ভালো অবস্থাতেই ছিলাম। আসলে ওই পঞ্চম দিন থেকে আসলে আমাদের খারাপের ইয়েটা শুরু। টেস্টে তাও আমরা সেকেন্ড টেস্টে রিকভারি করেছিলাম একটা টাইমে এসে, তারপরেও আবার হয় নাই। সো স্বাভাবিকভাবেই ডিফিকাল্ট সিচুয়েশন, বাট এর আগেও এরকম সিচুয়েশন এসেছে বাংলাদেশের ক্রিকেটে, এবং সবাই মিলে একসাথে কাজ করে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে, এবং আমি বিশ্বাস করি এবারও সবাই মিলে একসাথে কাজ করে বের হয়ে আসতে পারবে। সাদা পোশাকের ক্রিকেট নিয়ে এখন জাত গেল রব। তবে ভিন্ন কথা সাকিবের মুখে। বলছেন শুধু হারের ময়নাতদন্ত নয়, জয় পাওয়া অনেক ম্যাচেও থাকে নানা ভুল। আতশি কাচের নিচে নিয়ে আসতে হবে সেসবও। ক্রিকেটে যেটা আমি মনে করি যে কোনো সঠিক কিংবা কোনো রং ডিসিশন হয় না, সবাই জেতার জন্য চিন্তা করে নেয়। যখন সেটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্ন এটা করেন, কিন্তু অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে, সেটা আপনারা বুঝতেও পারেন না, কিন্তু তখনও কিন্তু আপনাদের কাজটা ছিল প্রশ্নগুলো করার। তো সেখানে আপনাদেরও অনেক বড় রেসপন্সিবিলিটিজ আছে। সিরিজে সাকিবের অনুপস্থিতি ভালোভাবেই ভুগিয়েছে দলকে। চোটমুক্ত হয়ে আর ছুটি কাটিয়ে দলের সাথে কবে যোগ দিচ্ছেন সাকিব? এই ইনজুরিটা এটা আসলে সারতে আমার কিন্তু 6 থেকে 8 সপ্তাহ লাগবে। আর একটা যেটা হচ্ছে অবশ্যই পার্সোনাল কারণ, আমি আমার 3rd বাচ্চা এক্সপেক্টিং, আমরা 2 জন। সো সেটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড। অ্যাট দি সেম টাইম এরকম একটা সিচুয়েশনে ওয়াইফের পাশে থাকা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট।
সিরিজ হারে সর্বত্র যখন হতাশার গল্প, তখন সাকিবের এমন আত্মবিশ্বাসী সুর পারবে কি টাইগার শিবিরকে উজ্জীবিত করতে? in recent decades. সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা এর মধ্যে আসলে আমাদের ফার্স্ট হাফ শেষ করে ফেলেছি। আমরা আমাদের ওয়েস্ট ইন্ডিজের টেস্টগুলোতে কি কি ভুল হয়েছে এইসব নিয়ে আরো কথা বলবো আমাদের সেকেন্ড হাফে। সো স্ট্র্যাটেজিক টাইমে আফটার পর। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু স্পোর্টস লাইভ। আমাদের সঙ্গে রয়েছেন নোমান মোহাম্মদ। নোমান ভাই, আসলে আমরা অফ ইয়ারে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে স্কোয়াড পাওয়ার সময় কিন্তু আমরা দেখছিলাম যে নির্বাচকরা বলছিল যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হবে। স্পিনিং ট্র্যাক দেখে হচ্ছে গিয়ে 4 জন স্পিনিং বোলারকে নিয়ে নামানো, একজন পেস বলার নামানো, তারপর ব্যাটিং পজিশনগুলোকে নিয়ে নাড়াচাড়া করা, একটু ওভার কনফিডেন্ট এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছে নাকি? ইনফ্যাক্ট অন দ্য ফিল্ডও কি একটু ওভার কনফিডেন্ট মনে হয়েছে যে একটা হাফ সেঞ্চুরি করার পর রিভার্স সুইপ করতে গেলাম, একটা হাফ সেঞ্চুরি করার পর শর্ট কাভারে ক্যাচ দিয়ে আসলাম। এটা একটা হচ্ছে গিয়ে ওভার কনফিডেন্ট ছিল কিনা, আরেকটা হচ্ছে গিয়ে স্টুপিডিটি কিনা। এটা হচ্ছে নির্বুদ্ধিতা, প্লেন অ্যান্ড সিম্পল, ফুল স্টপ। এটা নিয়ে কোনো আলোচনার কিছু নেই। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কিছু নিয়ে আমার সমস্যা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্লেয়ারদের অনেক ফ্যাসিলিটিস দেয় না, সেটা নিয়ে সমস্যা রয়েছে। তারা প্রপার মানে ওই প্রস্তুতি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলাতে নেমেছে, সে কারণে আমরা 2-0 হেরেছি। এটা ট্রু, অবশ্যই ট্রু। কিন্তু একজন ব্যাটসম্যান, আমি মুশফিকুর রহমানের কথা বলছি, যিনি 15 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, যিনি 50 করে ফেলেছেন, প্রতিপক্ষ 409 রান করেছে, তার দল 150 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছে, ওই সময় যে রিভার্সিভ করতে হবে না, এইটা কেউ কাউকে শেখাতে পারবে না ভাই। এটা হচ্ছে কি আরো যদি 10টা ডোমেস্টিক 4 দিনের টুর্নামেন্টও আয়োজন করেন, এটা শেখানো যাবে না। এটা যদি হচ্ছে কি বিদেশের সব মানে বড় বড় দেশের কোচ আনিয়ে মানে কোচিং করান, এটা শেখানো যাবে না। এটা হচ্ছে কি কমন সেন্স, বেসিক, ক্রিকেটের বেসিক। ওই রিভার্সিপটা থেকে মুশফিক কি পেতে পারতেন? একটা 4 রান পেতে পারতেন, তাতে কি যেত আসতো? এখন প্লেয়াররা সবসময় বলে যে ভাই আমাদের এটা যদি কাজে লেগে যেত তাহলে তো আপনারা প্রশংসা করতেন। আমাদের কাজই তো সেটা। আপনাদের কাজে লাগুক, সেটাই তো আপনাদের কাজে লাগবে। ওটার পার্সেন্টেজটা কোনটা বেশি হবে সেটা নিয়েই তো আপনারা কাজ করবেন। এক্স্যাক্টলি, আপনাদের প্রবাবিলিটিটা কোনটা বেশি হবে। আজকে যদি একটা প্লেয়ার যদি এরকম যদি আমরা ধরুন ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হারতে পারতাম, কিন্তু আমরা যদি 2-4 দিনের ম্যাচ খেলে যদি আমরা খেলতে নামতাম, যদি আমরা একটা 4 দিনের টুর্নামেন্ট খেলতে নামতাম, মানে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলতে নামতাম, আমাদের প্রবাবিলিটি থাকতো জয়ের। সো আপনি প্রবাবিলিটি বাড়ানোর জন্য কাজ করবেন। সাকিব, আমি দেখলাম যে একটা প্রোগ্রামে সাকিব কথা বলছেন যে আপনার বাংলাদেশের জয়ের সময় আপনাদের হারগুলো মানে ভুলগুলো নিয়ে কথা বলা উচিত। তাহলে হচ্ছে কি এটা কথা, ওই কথাই শুধু বলতে হবে বাংলাদেশ ক্রিকেটে, তাহলে শুধু ওই কথাই বলতে হবে। সাকিব নিজে যে এই কথাটা বললেন, আফগানিস্তানের সঙ্গে যেই টেস্ট বাংলাদেশ হেরেছে, সেই টেস্টে তো সাকিব আমাদের ক্যাপ্টেন ছিলেন। বৃষ্টি তো অনেকভাবে চেষ্টা করেছে বাংলাদেশকে বাঁচানোর। বৃষ্টির পর খেলতে নেমে প্রথম বলে তিনি যেভাবে স্টেপ আউট করে মানে বের হয়ে উইকেটটা বিলিয়ে এসেছেন, সেটার কি ব্যাখ্যা? সেটার সঙ্গে মুশফিকুর রহিম যে রিভার্স সুইপ করেছেন, খুব একটা পার্থক্য নেই। নোমান ভাই, আপনি যে আফগানিস্তানের সঙ্গে টেস্টের কথা বলেন, সেখান দিয়ে আসলে 4 স্পিনারের যে নির্ভরতা, সেই নির্ভরতার জায়গাটা শুরু, বা তার আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 4 স্পিনার নিয়ে আমরা জিতেছি। তবে উইকেটটা স্পিনিং উইকেট নাকি, সেই ব্যাপারটা আসলে অনেক পরে, কিন্তু স্পিনারদের উপর নির্ভর করে দল সাজানো হচ্ছে, কিন্তু উল্টো তার সুবিধা নিচ্ছে বিপক্ষ দলগুলো। তার মানে কি নিজেদের চালে নিজেরাই ফাঁসছে বাংলাদেশ? উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন অলোক হাসান, দেখে নেব। স্পিনে রচিত হয়েছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড বধের কাব্য। সেই ঘূর্ণির ফাঁদে এবার কুপকাত স্বয়ং টাইগার শিবির। মিরপুরের উইকেট স্পিনের স্বর্গরাজ্য, আর ব্যাটসম্যানদের জন্য মরণ ফাঁদ। এই কৌশল আর অজানা নয় কারো। একই রণকৌশলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে উইন্ডিজ। অখ্যাত কর্নওয়াল ওয়ারিকেনের স্পিন বিষে নীল স্বাগতিক ব্যাটিং লাইন আপ, অর্থাৎ টাইগারদের গোপন অস্ত্রই এখন বিপদের কারণ। সিরিজে মোট 75 উইকেটের পতন হয়েছে, যেখানে শুধুমাত্র নাজমুল শান্ত রান আউটের শিকার। বাকি 74 উইকেটের মধ্যে 56টি নিয়েছেন 2 দলের স্পিনাররা, তাও আবার সমান 28টি করে। এমনকি পেসাররাও নিয়েছেন 9টি করে উইকেট। বোলিংয়ে সমানে সমান লড়াই হলেও পার্থক্য তৈরি করেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। Up in the air and it sails over one more time. That is a big hit. সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে রাকিম কর্নওয়াল। চট্টগ্রামে 5 উইকেট নেবার পর ঢাকায় নিয়েছেন 9টি। এর পরের 2 অবস্থানে বাংলাদেশের তাইজুল আর মেহেদি মিরাজ। কর্নওয়ালের জুটি ওয়ার্কিনও 10 উইকেট নিয়ে সমান অবদান রেখেছেন 2 টেস্টে। যেখানে ঢাকা টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের 10 উইকেটই তুলে নিয়েছে ক্যারিবীয় স্পিনাররা।
একই কৌশলে জয় পেয়েছিল আফগানিস্তান। সেবার রশিদ খানের স্পিন ভেলকিতে জুটেছিল সিরিজ হারের লজ্জা। এমন সমীকরণই বলে দিচ্ছে ঘরের মাঠে টেস্টে বাজিমাত করতে হলে পরিবর্তন আনতে হবে কৌশলে। অলক হাসান, যমুনা স্পোর্টস। নোমান ভাই, ভালোবাসা দিবসে উইন্ডিজ ছেঁকা দিয়েছে, কেউ হারে কিন্তু জিতেছেন আসলে নাসির হোসেন। ভালোবাসা দিবসে বিয়ে করেছেন, তার জন্য কোনো শুভকামনা জানাবেন কিনা? অবশ্যই নাসিরের জন্য শুভকামনা থাকলো, তার ব্যক্তিগত জীবন সুখের হোক, ভালোবাসার জয় হোক। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমাদের সবার যে ভালোবাসা, সেই ভালোবাসারও জয় হোক। এই আর প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে তাদের ভালোবাসা জয় হোক এবং তাদের জীবন আরো সুখী হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের স্পোর্টস লাইভ এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ গুড বাই। হাফেজ।